উনি কংগ্রেসে গেলে কি কি সুবিধা হবে? প্রথম কথা, তাহলে আর প্রতীক নিয়ে চিন্তা থাকবে না। 2029-এ দেখা যায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার হচ্ছে, তাহলে সেটা বাংলার মানুষের কাছে অনেক কাম্য হবে। বিধানসভার সাংসদ বিধায়কদের মধ্যে, লোকসভার সাংসদ বিধানসভার বিধায়কদের মধ্যে তীব্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস একজোট হয়ে গেলে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট সুসংগত হবে এবং সবাই সেই নতুন আইডেন্টিটিকেই ভোট দেবে। বিজেপি এই ধরনের অপারেশন লোটাস চায়। বিজেপি মহারাষ্ট্রে করেছে, বিজেপি গোয়াতে করেছে, বিজেপি অরুণাচলে প্রায় কংগ্রেসের গোটা পরিষদীয় দলটাকে ভেঙেই নিজেদের সাথে মিশিয়ে নিয়েছিল। এমতো অবস্থা দেখলাম যে সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি মনে হচ্ছে, তিনি কি আবার কংগ্রেসে ফিরে কংগ্রেসের হাত ধরে কি ঘুরে দাঁড়াতে চাইছেন? কি বলবেন? দেখুন, এটা তো আমি বলতে পারবো না উনি কংগ্রেসে যাবেন কি না, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, ওনার দলে যেভাবে দলে দলে সাংসদ বিধায়করা পদ ছাড়ছেন, সেক্ষেত্রে কংগ্রেস ওনার জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসেবে ভালো হতে পারে। উনি কংগ্রেসে গেলে কি কি সুবিধা হবে? প্রথম কথা, তাহলে আর প্রতীক নিয়ে চিন্তা থাকবে না। বিজেপি যে কৌশলটা করে, যেটা মহারাষ্ট্রেও করেছিল, শিবসেনা ভেঙে শিবসেনার প্রতীক নিয়ে নিয়েছিল, এনসিপি ভেঙে এনসিপির প্রতীক নিয়ে নিয়েছিল, সেটা আর পশ্চিমবঙ্গে সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হাত চিহ্ন নিয়েই লড়তে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র প্রতীক না, তৃণমূলের যে ফান্ড আছে, যাকে দলীয় তহবিল বলে, সেটার দিকেও যে ঋতব্রতরা নিশানা করেছে বা ঋতব্রতদের সেদিকে যে লক্ষ্য রয়েছে, সেটাও ব্যর্থ হয়ে যাবে। তৃতীয়ত যেটা হতে পারে, যেহেতু আমরা জানি না যে লোকসভায় ঠিক কী অবস্থা, যদি লোকসভায় তৃণমূল এবং কংগ্রেসের দল সংযুক্তিকরণ হয়ে যায়, তাহলে হয়তো লোকসভার যে সমস্ত সাংসদরা কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ব্লকের দিকে গিয়েছিল, তাদের মধ্যে কিছু লোক পিছু উঠতে পারে, বিশেষ করে মুসলমান সাংসদরা। কারণ মুর্শিদাবাদের মুসলিম সাংসদরা আবু তাহের বা খলিলুর রহমানরা তারপরে সাক্ষাৎকারে বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস একজোট হয়ে গেলে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট সুসংগত হবে এবং সবাই সেই নতুন আইডেন্টিটিকেই ভোট দেবে। দেখুন, কংগ্রেস একটা পুরনো দল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙেই তৃণমূল তৈরি করেছিলেন। এবার কংগ্রেসের উপরে মুসলমানদের আস্থা আছে, দলিতদের আস্থা আছে, প্রান্তিক মানুষের আস্থা আছে। দ্বিতীয়ত হচ্ছে, রাহুল গান্ধীর আরএসএস বিরোধিতায় কোনো প্রশ্ন নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে বিজেপি বিরোধী ভোটকে একজোট করতে, সেক্ষেত্রে যদি 2029-এ দেখা যায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার হচ্ছে, তাহলে সেটা বাংলার মানুষের কাছে অনেক কাম্য হবে। আর রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দুর্নীতি বা ইত্যাদি কোনো অভিযোগও কেউ তুলতে পারবে না। এবং সেক্ষেত্রে বামেরাও হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে, যদি কংগ্রেসের তরফ থেকে বামেদের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয় বা বামেদেরকে কিছু আসন ছাড়া হয়, তাহলে হয়তো পশ্চিমবঙ্গে আমরা সত্যি সত্যি একটা ইন্ডিয়া জোট দেখতে পাবো, যেটা ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অন্তত ভারতবর্ষের 543টা আসনের মধ্যে 450টি আসনে যাতে একের বিরুদ্ধে এক লড়া যায়। দেখুন, একের বিরুদ্ধে এক লড়লে অবশ্যই বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ আছে। আমি আপনাদের মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন শেষ হলো, যে বিধানসভা নির্বাচনের ফলাফলকে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না, সেই বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় 40.57% ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের কাছে 3%-র কিছু বেশি ভোট ছিল। ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে চলে যান, তাহলে এই নতুন আইডেন্টিটির কাছে, নতুন আইডেন্টিটি বলবো কারণ সেক্ষেত্রে তো কংগ্রেসের নতুন জোয়ার চলে আসবে, সেই জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা 44%-এর ভোট নিয়ে বিজেপির 45% ভোটের মোকাবিলা করবেন। আমরা ইন্ডিয়া জোটের বৈঠকে দেখেছি সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্য হাজির ছিলেন। সেক্ষেত্রে এই জোটে সিপিআইএমএলও সামিল হয়ে যেতে পারে। তখন একটা যে নতুন ভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, সেটা কিন্তু বিজেপির জন্য চ্যালেঞ্জ হতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে যান, সেটা অনেক ধরনের নতুন রাজনীতির সমীকরণ খুলে দেবে। আমরা দেখলাম যে একদম তৃণমূল ভেঙে খান খান অবস্থা, কিন্তু এমতো অবস্থায় পরপর সবাই অন্য দলে বা অন্য একটা দিকে এগোচ্ছে এবং সে মতো অবস্থায় দেখলাম যে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি বলছেন রাজন আর কোর্টের লড়াইও করবেন না, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চললে চলুক, আমি আর নেই। কি বলবেন?
আমি ব্যাপারটার খোঁজখবর নিয়েছি। আমার সাথে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। হ্যাঁ, শীর্ষণ্য যেটা বলছিলেন, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, যে বুধবার রাত্রির প্রায় 12:50 তাকে ফোন করে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যেন তিনি মামলা না লড়েন। জুনিয়র একজন আইনজীবী, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তুলনায় জুনিয়র অয়ন ভট্টাচার্য মামলা লড়বেন। স্বভাবতই এতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অপমানিত বোধ করেছেন। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় ইঁট খেয়েও তৃণমূলের হয়ে সওয়াল করেছেন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন সিআইডি হানা দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে পৌঁছে গিয়েছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় 30 বছর আছেন। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটার যৌক্তিকতা আছে এবং আমাদের মাথায় রাখতে হবে এই লোকসভা এবং বিধানসভার সাংসদ বিধায়কদের মধ্যে, লোকসভার সাংসদ বিধানসভার বিধায়কদের মধ্যে তীব্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছে। হয়তো সেই ক্ষোভেরই আর একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে তৃণমূল যখন ছেড়েছেন বা সাসপেন্ড হয়েছেন, সেটা ঋজু দত্ত হন, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হন, যারা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তারা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন। ফলে তৃণমূলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে, সেটার কি পরিণতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শ্যাম রাখেন না কুল রাখেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে দেখলাম যে ভোটের রেজাল্টের পর থেকে একের পর এক তৃণমূল একদম ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বলতে গেলে বিজেপির সুরেও অনেকজন গাইছেন বলা যেতে পারে। কি মনে হয় যে এই যে বিজেপি আসলো ক্ষমতায়, কিছু কি এই তাদের জন্যই যে বিজেপি আসলো, লক্ষণ কি এটাই হলো? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভটা দলের অভ্যন্তরে, এবং হয়তো হতে পারে সেই ক্ষোভটা সঙ্গত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আরও লোকজনরা বলছেন। কিন্তু এই যে বিধায়ক সাংসদরা ভাঙলেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ একটা কারণ হতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে বিজেপি এই ধরনের অপারেশন লোটাস চায়। বিজেপি মহারাষ্ট্রে করেছে, বিজেপি গোয়াতে করেছে, বিজেপি অরুণাচলে প্রায় কংগ্রেসের গোটা পরিষদীয় দলটাকে ভেঙেই নিজেদের সাথে মিশিয়ে নিয়েছিল। আমার এখনও মনে আছে আসাম থেকে, তখন অবধি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন অরুণাচল নবম টুকি, অনেকগুলো টাটা সুমো নিয়ে অরুণাচলের রাজধানী ইটানগরের দিকে রওনা হয়েছিলেন। যখন ইটানগরে পৌঁছেছিলেন, দেখা গেছিল কংগ্রেসের গোটা পরিষদীয় দলটাই বিজেপি হয়ে গেছে। নবম টুকির জায়গায় প্রেমা খান্ডু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। বিজেপি এ ধরনের অপারেশন লোটাস করেই। বিজেপির উদ্দেশ্যই হচ্ছে গণতান্ত্রিক পরিসর না রাখা, ওয়ান ভোট ওয়ান নেশনের মতো ওয়ান লিডার ওয়ান পার্টি রাখা। কিন্তু দেখুন, এটা আমি বলবো যে তৃণমূলেরও দুর্বলতা, যে তৃণমূল বুঝতেই পারেনি যে কী ধরনের অপারেশন হতে চলেছে বা কারা কারা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ফলে তৃণমূলকেও অনেক সতর্ক হতে হবে, কারণ প্রায় দেখুন তৃণমূলের বিধানসভাতে প্রায় 64 জন বিধায়ক বেরিয়ে গেছেন বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। অন্যদিকে লোকসভাতেও প্রায় ধরুন 22-23 জন বেরিয়ে যাচ্ছেন। ফলে এটা তো খুব খারাপ অবস্থা। এতে সংসদে বা বিধানসভায় তৃণমূল কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারবে না। কিন্তু আমি আবারও বলছি যে সংসদে বা লোকসভায় হয়তো তৃণমূল শূন্য হয়ে যাচ্ছে বা জনপ্রতিনিধি কমে যাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট ব্যাংক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের দাবি শুনবেন কি না, নিজের হাতে দলকে রেখে কোনো আইপ্যাক বা কোনো এজেন্সির মাধ্যমে আর দল না চালিয়ে নিজে এককভাবে দল চালিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মার্জার হোক বা কংগ্রেসের হাত ধরে হোক, যেভাবে হোক পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী পরিষদ তৈরি করবেন কিনা, সেটা আমাদের দেখতে হবে। কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে চলেও যান, তাহলে কি মনে হয় যে 2029-এ বিজেপিকে হারাতে সক্ষম হবেন? দেখুন, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। 3 বছর ধরে কিভাবে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হচ্ছে, কিভাবে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। দেখুন, আমরা ইতিমধ্যেই দেখেছি পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, জিনিসপত্রের দাম কমছে না, বাজারে চাকরি নেই। ফলে এই সব মিলিয়ে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটা কতটা বিরোধী রাজনৈতিক দলগুলি কাজে লাগাতে পারবে তার উপর ডিপেন্ড করছে। এই যে 27 লক্ষ মানুষ যারা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছেন, তারা ট্রাইব্যুনালের অপেক্ষায় আছেন, তারা জানেন না তারা রাষ্ট্রের নাগরিক থাকবেন কি থাকবেন না। এই সব মানুষের ক্ষোভকে তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, দুজনে মিলিতভাবে বলুন, দুজনে মিলে গিয়ে কংগ্রেস বলুন,
যে যদি একটা নতুন আইডেন্টিটি গড়ে তুলে সিপিআইএমএল এর মতো দলগুলোকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে 2029-এ আমি অবশ্যই বিশ্বাস করি বিজেপির বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ দেওয়া সম্ভব। অন্যদিকে শুভঙ্কর সরকার বলছেন যে কেউ যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে আমাদের দলে আসতে চায় তাহলে স্বাগত। কি বলবেন? তো এটা তো স্বতঃসিদ্ধ ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে যোগ দেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন, এটাতে তো কোনো দ্বিমত নেই। এখন তো এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে যোগ দেন বা কংগ্রেসে যোগ নাও দেন, যদি ইন্ডিয়ায় জোটে থাকেন, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর ক্যারেক্টার।